সঞ্জু, সঞ্জু, আরে আমার ওয়ালেটটা কোথায় রেখেছো? ওখানেই আছে টেবিলে। আরে আমি অফিসের জন্য লেট হয়ে যাচ্ছি, খুঁজে পাচ্ছি না, তাড়াতাড়ি এসো। আরে ওখানেই আছে আরে তো। বাবা খুঁজে পাচ্ছি না, এসো না একবার। দাঁড়াও, আসছি। এটা কি? কোথায় থাকবে আর? আরে ওয়ালেট চাই নাকি আমার? আমার তো তোমাকে চাই। আচ্ছা, এখন দেরি হচ্ছে না? মনে হচ্ছে শরীরটা একটু খারাপ লাগছে, অফিস যাওয়াটা ক্যান্সেল করে দিই, ঠিক আছে? কোনো দরকার নেই, অফিসে যাও, যা হবে রাতে দেখা যাবে। আরে বাবা রাত পর্যন্ত অপেক্ষা করতে পারছি না, বুঝো বুঝো বিষয়টা। এসো। দাদা আমাকে একটু কলেজে ড্রপ করে দেবে নাকি? পারফেক্ট টাইমিং। হ্যাঁ বাছা, করে দেবো। বৌদি তুমি এখানে? আমার খুব জোরে খিদে পেয়েছে, আমাকে একটু খেতে কিছু দাও না। যাও যাও খাইয়ে দাও, দুদিন ধরে কিছু খাইনিও। এক্ষুনি দিচ্ছি। আরে সঞ্জু, সাবধানে যেও। বাই বাই। বাই বৌদি। তাড়াতাড়ি ফিরবো, চল। আরে আমি তো বলতেই ভুলে গেছি, আজকের প্রেজেন্টেশন খুব ভালো ছিল, সবার খুব ভালো লেগেছে। আর প্রমোশন হওয়ারও হাই চান্সেস রয়েছে। তাই? হ্যাঁ, বস একটা বিষয় জানতে পেরেছে যে আমার ডিজাইন সব থেকে বেস্ট হয়। এর থেকে খুশির খবর আর কি হতে পারে? কিন্তু তুমি মন্টির জন্য কিছু ভাবলে? আরে হ্যাঁ মন্টি, তোর আজকে ওই কলেজ থেকে লেটার আসার কথা ছিল, পেয়েছিস? হ্যাঁ পেয়ে গেছি তো আমি। খুব ভালো। আচ্ছা তাহলে এবার এর পরের বিষয় কি ভেবেছিস, নাকি এভাবেই ঘুরে ঘুরে বেড়াবি? না মানে 3 বছরের গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে 5 বছর লাগালি, একটু সিরিয়াস হয় এবার। আরে আরে মন্টি, মন্টি খাবার টেবিল ছেড়ে এভাবে ওঠে না। তোমার এভাবে কথা বলার কি দরকার ছিল? এতে ভুল কি বলেছি আমি? মা আর বাবা চলে যাবার পর আমি বাড়িটা কি করে সামলেছি তুমিও জানো। আর এই দেখো নবাব পুত্তুর খাবার ফেলে উঠে গেল। আমি বুঝতে পারছি, কিন্তু ও তো চেষ্টা করছে। চেষ্টা? 2 বছর নষ্ট হতো না যদি ভালো করে চেষ্টা করতো। বাচ্চা তো। বাচ্চা? এক্ষুনি বিয়ে দিয়ে দিলে এক বাচ্চার বাবা হয়ে যাবে ও। আর ও না কোনো কিছু নিয়ে সিরিয়াস নয়। তুমি ওকে মায়ের ভালোবাসা দিচ্ছ, আর আমি সারা দিন পরিশ্রম করছি, ও কোনো কিছু নিয়ে সিরিয়াস নয়, সারাক্ষণ শুধু ফোন নিয়ে ঘাটাঘাটি করছে। কি আছে ওই ফোনে? আরে ওসব বাদ দাও, খেয়ে নাও। আমার ওর খেতে ইচ্ছা করছে না, ছাড়ো, খাবো না আমি আর। কি করছো তুমি? শুয়ে পড়ো এবার। আরে কাজ করছি না, ওই মন্টির ডকুমেন্টসগুলো দেখছিলাম, ভাবছিলাম যে ওকেও আমি অফিসে আমার সঙ্গে কাজে লাগিয়ে দেবো। আমি কথাও বলেছিলাম তিওয়ারি স্যারের সঙ্গে, হয়তো কিছু না কিছু ব্যবস্থা হয়ে যাবে। এটা তো খুব ভালো কথা, কিন্তু আজ তুমি একটু ওকে বেশিই বকেছো। ঠিকই বলেছ, আমারও তাই মনে হচ্ছে। আসলে কি বলতো, মা আর বাবা চলে যাবার পর ও তো আমার সন্তানের মতোই, আর সেই জন্যই তো আমরা বাচ্চা প্ল্যান করছি না। আমি ওর উপর চিৎকার করতে চাইনি, আমি শুধু চাই যে ও যেন নিজের দায়িত্বটা বোঝে। তুমি এইভাবে মন খারাপ করো না প্লিজ। ও সব কিছুই বোঝে, ঠিক বুঝে যাবে। ও তো আমাদের সন্তানই। যাও।
তুমি আমার কেন হবে না বলো তো? তুমি তো জানোই আমি তোমাকে কত ভালোবাসি। শুধু একটা সুযোগ দিয়ে দেখো, তোমাকে না স্বর্গের স্বাদ দেবো আমি। কিন্তু আমাদের দুজনের মাঝখানের এই কাঁটাটাকে উপড়ে ফেলতে হবে আমাদের। কিন্তু তুমি চিন্তা করো না, তোমাকে না আমি একদম রানী বানিয়ে রাখবো। আই লাভ ইউ সো মাচ। একদিকে রাজেশের তার ভাইয়ের প্রতি ভালোবাসা আর চিন্তায় রাতের ঘুম আসে না, আর উল্টো দিকে মন্টি, যে নিজের মায়ের মতো বৌদির উপরই কুনজর দেয়। এরকম মানুষকে আপনারা কি বলবেন? এরকম মানুষকে কি সত্যিই ভরসা করা যায়, বা ভরসা করা উচিত হবে বলে আপনাদের মনে হয়? কারণ এরকম মানুষজন তো কালসাপের থেকেও ভয়ানক হয়। আরে মন্টি, কি করছিস? অনেকদিন দেখছি আমাদের সঙ্গে খাবার টেবিলে বসছিস না, চুপ করে থাকিস সারাক্ষণ। শোন, অফিসে আমি কথা বলে নিয়েছি, কাল থেকে অফিসে চলে আসিস। কাজ খুবই সোজা, আর যদি কোথাও অসুবিধা হয় আমি তো আছি। আরে এখনো মুখ ভার করে আছিস? ঠিক আছে, আমি জানি তোকে কি করে খুশি করা যায়। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ। আমি কতদিন ধরে এই বাইকটাই মনে মনে চাইছিলাম। থ্যাংক ইউ আমাকে না, বৌদিকে বল, আইডিয়াটা ওরই ছিল। তাই আমাদের দুজনের তরফ থেকে তোকে এটা বার্থডে গিফট। যা। থ্যাংক ইউ সো মাচ দাদা। আমি এক্ষুনি গিয়ে এই বাইকটা সবাইকে দেখিয়ে যা আসি। যা 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 যা। মন্টি, মন্টি। হ্যাঁ দাদা। আরে হ্যাঁ, এই মন্টি শোন। হ্যাঁ, এই নে, গাড়িটা সার্ভিসিং এর জন্য দিয়ে দিস। হয়তো ওতে অয়েল লিক করছে আর ব্রেকটাও ভালো করে লাগছে না, দুটোই বলিস। কি করে হলো? কালকেই তো ঠিক ছিল। আরে মেশিন একটা, কখনো ঠিক থাকে কখনো ঠিক থাকে না, তার জন্য আর কি করতে পারি। কিন্তু তুমি অফিস কি করে যাবে? কোনো ব্যাপার না, আমি ক্যাবে চলে যাব। আর হ্যাঁ, তুই মনে করে কারটা সার্ভিসিং এর জন্য দিয়ে দিস। আর সঞ্জু, আমি বাড়িতে হয়তো আসতে পারবো না, কারণ অফিসের পর আমাকে নতুন প্ল্যান্ট দেখতে যেতে হবে, তাই লেট হয়ে যাব। আমি ওখানেই থেকে যাব, কারণ ওখান থেকে না ট্রান্সপোর্টেশন ফ্যাসিলিটি নেই। আরে দাদা, তুমি আমার এই বাইকের চাবিটা নাও না, বাইকটা নিয়ে যাও, কোনো সমস্যাই তো নেই। তুমি বাইক নিয়ে যাও, এটাই ঠিক হবে। হ্যাঁ ঠিকই বলেছিস, আমি অফিসের কাজটা সেরে নেব আর তাড়াতাড়ি ওখান থেকে ফিরেও আসবো। ঠিক আছে? ঠিক আছে দাদা। চল, দেখা হচ্ছে। ওকে। হ্যালো। হ্যালো, আমি কি সঞ্জনা মিশ্রার সঙ্গে কথা বলছি? হ্যাঁ বলছি। আসলে আপনার স্বামীর অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়ে গেছে। বৌদি, কি হয়েছে বৌদি? বৌদি, হ্যালো। রাজেশ বাবুর অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছে, আপনাকে লোকেশন পাঠিয়ে দিচ্ছি, আপনারা তাড়াতাড়ি এসে বডিটা কালেক্ট করুন। হ্যাঁ হ্যাঁ, আমরা আসছি। বৌদি, বৌদি, বৌদি। হ্যাঁ স্যার, আমি খোঁজ নিচ্ছি। জয়েন স্যার। স্যার, রাজেশের বাইকে যেখানে স্পট হয়েছিল সেখানকার রিপোর্ট স্যার। হ্যাঁ, তো অ্যাক্সিডেন্ট কেস বলে ফাইলটা ক্লোজ করে দাও। কিন্তু স্যার এটা আপনাকে দেখতে হবে। এ তো এক্সপ্লোসিভ দেখছি, আর কোনো সাধারণ এক্সপ্লোসিভ নয়, বরং কেমিক্যালি ডিজাইনড।
মানে হত্যাকারী খুব ভালো করে জানতো যে গাড়ি গরম হয়ে গেলেই ভেতরের কেমিক্যাল অ্যাটমসফিয়ারের অক্সিজেনের কন্ট্যাক্টে এসে আগুন ধরে যাবে। আর স্পোর্টস বাইক বেশি হিট প্রডিউস করে কম্পারেটিভলি নর্মাল বাইক। আরও একটা কথা স্যার, বাইকের কুলেন্ট পার্টস মিসিং স্যার। তার মানে কেউ ইচ্ছে করেই বাইকটাকে নিয়ে গন্ডগোল করেছে। একটা কাজ করো, প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করো আর মন্টির কলেজেও জিজ্ঞাসাবাদ করো। আচ্ছা স্যার। প্লিজ নিজেকে একটু সামলান। আপনার স্বামীর সঙ্গে যা কিছু হয়েছে তার জন্য আমরা খুবই দুঃখিত। ওনার কারোর সঙ্গে কোনো শত্রুতা বা ঝগড়া? না স্যার, রাজেশ খুবই সহজ সরল মানুষ ছিল, ওর কারোর সাথে কোনো শত্রুতা ছিল না। হতে পারে বাইরে কিছু হয়েছে। না স্যার, আমার দাদা তো খুব সহজ সরল ছিল, ওর কারোর সঙ্গে কোনো শত্রুতা ছিল না। কিন্তু আপনি এসব কেন জিজ্ঞেস করছেন? কারণ যে বাইক অ্যাক্সিডেন্টে ওনার মৃত্যু হয়েছে ওই অ্যাক্সিডেন্ট বাইকের ট্যাঙ্কি ফেটে হয়েছে। আর ইনভেস্টিগেশনে জানতে পেরেছি ওটা সেফটি পার্টস বের করে নেওয়া হয়েছিল। কিন্তু স্যার বাইকটা তো একদম নতুন ছিল স্যার। আমাদের সন্দেহ এটা অ্যাক্সিডেন্ট নয়, বরং একটা প্ল্যান্ড মার্ডার হতে পারে। কারণ আমাদের কাছে ওই পুড়ে যাওয়া বাইকটা ছাড়া কিছু নেই। আচ্ছা, ওই বাইকটা তোমার ছিল তাই না? হ্যাঁ স্যার, ওই বাইকটা দাদাই আমাকে গিফট করেছিল। আর ওর সঙ্গে কারোর কোনো শত্রুতা ছিল না স্যার। কি বলবো স্যার, আমাদেরই কপাল খারাপ যে ওর সঙ্গে এইসব হয়ে গেল। ঠিক আছে, আপাতত আমরা আসছি। যদি আপনারা কিছু জানতে পারেন তাহলে আমাদের ইনফর্ম করবেন। স্যার, এদের দুজনের চালচরণ কিন্তু আমার ভালো লাগেনি। কোনো প্রমাণ ছাড়া আমরা কী বা করতে পারি? স্যার, এটাও তো হতে পারে যে এরা দুজন মিলেই কিছু করেছে। না, এটা পসিবল নয়। চলো দেখা যাক কতদিন ধরে এইসব চলে, এদের উপর নজর রাখো। আচ্ছা স্যার। স্যার, আমরা পুরো চেষ্টা করছি, খুব তাড়াতাড়ি কিছু না কিছু জানা যাবে। ওকে স্যার, জয় হিন্দ স্যার। স্যার, আমরা আশেপাশে জিজ্ঞাসাবাদ করলাম, সব প্রতিবেশীরা এটা বলল যে স্যার এই প্রমাণই যথেষ্ট ওদের তোলার জন্যে। না ইন্সপেক্টর, প্রত্যক্ষ প্রমাণ চাই। স্যার, পুলিশের লাঠির বাড়ি পড়লে না তোতা পাখির মতো বলতে শুরু করবে। ঠিকই বলেছ। ও এখান থেকে পালিয়ে যাওয়ার আগে তুলে নিয়ে আসি ওকে। স্যার। চলো। সঞ্জু, ডার্লিং সঞ্জু, কোথায় তুমি? সঞ্জু, বাইরে এসো না। মন্টি, সভ্যতা ভুলে গেছো নাকি? তোমার দাদার যাওয়া 1 মাসও হয়নি আর তুমি নিজের অবস্থা কি করে রেখেছো? চুপ! ও থাকলেও কি করে নিত আমার? এই বাড়িটা আমার বাবা বানিয়েছে, আর ও যে চাকরিটা পেয়েছিল সেটা আমার বাবার চাকরিটাই পেয়েছিল। ফালতু কথা বলে। তুমি সজ্ঞানে নেই, পরে কথা বলবো তোমার সঙ্গে। আরে আজকেই তো সজ্ঞানে ফিরলাম। ছাড়ো আমাকে, না হলে আমি পুলিশকে ফোন করব। আরে হ্যাট, পুলিশ কি ক্ষতি করবে আমার? যেইভাবে ওকে
তোর স্বামীকে মেরেছিলাম না, সেইভাবে তোকেও উড়িয়ে দেব। তাই যেটা বলছি সেটা কর। ছাড়ো আমাকে, ছাড়ো। স্যার, ওই আমার স্বামীকে মেরেছে আর এখন আমাকেও মারতে চাই। আমরা এই সত্যিটা জানতে পেরেছি, নিয়ে চলো ওকে। এই দাঁড়া, দাঁড়া বলছি, দাঁড়া। তুই কোথায় পলাচ্ছিস? হ্যাঁ পলাচ্ছিস, কোথায় পলাচ্ছিস? হ্যাঁ চল চল স্যার। হুঁশ ফেরেছে? এবার বল, রাজেশকে কেন মারলি? বলবি না শুরু করবো? বলছি স্যার, সবসময় আমার ওর উপরে রাগ হতো। বাবার জবটাও ওই পেল, আর সঞ্জুর মতো মেয়েও ওই পেয়ে গেল। আমি সঞ্জুকে খুব ভালোবাসতাম স্যার। ও সব ভালো ভালো জিনিস পেয়েছে, আর আমি ওর ব্যবহার করা জিনিসগুলো ছাড়া আর কিচ্ছু না। প্রথমে আমি ওর গাড়িটা খারাপ করার চেষ্টা করেছিলাম, কিন্তু আমি সেটা ঠিক করে উঠতে পারলাম না। তারপরে আমি সুযোগ বুঝে বাইকের স্পিডোমিটারে এক্সপ্লোসিভ লাগালাম। যখনই স্পিড 50-র ওপরে ওঠে তখনই ওটা ফেটে যায়। আর আমি জানতাম দাদা ফাঁকা রাস্তা পেলেই ফুল স্পিডে বাইক চালায়। তাহলে দেখলেন আপনারা হিংসা মানুষকে দিয়ে ঠিক কি কি করাতে পারে। একটা অতি সাধারণ মধ্যবিত্ত পরিবারেও এরকম কোনো ঘটনা ঘটতেই পারে। কিন্তু এই কাহিনীর মধ্য দিয়ে আমরা এই শিক্ষাই পাই যে হতে পারে আপনারা অনেক চেষ্টা করছেন, কিন্তু যদি কারোর মানসিকতা নীচ হয় সে কোনোদিনই ভালো কিছু ভাবতে পারবে না। তাও বলছি, সত্য কোনোদিন চাপা থাকে না। আপনারা আমাদের এইভাবেই পাশে থাকুন। আমরা আরও একবার এরকমই এক হৃদয় বিদারক ঘটনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকুন, সতর্ক থাকুন। জয় হিন্দ। কত আর মেকআপ করবে? মেকআপ করছি না, মেকআপ তুলছি। আরে তো চলে এসো না, আমি তুলে দিচ্ছি। আর এমনিতেও সবকিছু তুলতে তো হবে। একটু অপেক্ষা করো। সব সময় তুমি এতটাই এক্সাইটেড থাকো, এই বয়সেও। আরে বয়সের আবার কি আছে? এখন যে আনন্দ আমি তোমাকে দিই তাই ইয়াং ছেলেরাও পারবে না। কথাটা তো তোমার ঠিকই, তোমার মধ্যে আছে সেই ব্যাপারটা, আসল পুরুষের মতো। তাহলে এসো না, কেন অপেক্ষা করাচ্ছ? তুমি ভয় পেলে নাকি তুমি? এভাবে কেউ চোরের মতো বাড়িতে ঢোকে নাকি? কারোর মনে ঢুকতে গেলে তো চোরের মতোই ঢুকতে হয়। এখন এই মনে তোমার জন্য আর কোনো জায়গা নেই। আরে এরকম করো না, আমার মনটা ভেঙে যাবে। আর যখন আমার মন ভেঙেছিল, আমাকে বিয়ে করে আমাকে একা ফেলে চলে গিয়েছিলে, তখন? ভুল করলে ক্ষমা তো করতে হয় নাকি? তুমি যতই চেষ্টা করো না কেন, আমি তোমাকে ক্ষমা করব না।
আমি কতদিন ধরে তোমাকে মানানোর চেষ্টা করছি, আজ আমি তোমাকে মানিয়েই ছাড়বো। চলো। ছাড়ো আমাকে নিখিল, লাগছে আমার। আরে ভালোবাসলে একটু কষ্ট তো সহ্যই করতে হবে, তাই না? তোর পড়াশোনা কেমন চলছে? ঠিকই চলছে, কিন্তু এখন আর আমার পড়াশোনা করতে ভালো লাগে না। কেন? এই এমনি। এমনি? এমনি মানে কি বলতে চাইছিস? তোর পড়াশোনার জন্য আমি এত টাকা খরচ করছি আর তুই পড়তে চাইছিস না? শুধু এটাই কারণ, টাকা খরচা করেছি। শুধু টাকা খরচা করলে সবকিছু হয়ে যায় না বাবা। তুমি আর মা সবসময় আমাকে খালি বকতেই থাকো। আরে সে তো তোর ভালোর জন্যই বকাবকি করি। উল্টো পাল্টা বকলে কার ভালো লাগে? আমি চাই যে তোমরা আমাকে ভালোবাসো। ইচ্ছা তো করেই বাড়ি ছেড়ে চলে যাই। পাগলের মতো কথা বলিস না রে। বাবা, আমি তোমাদেরকে খুব ভালোবাসি, তোমরা আমাকে একটুও ভালোবাসো না। এটা একদমই সত্যি নয়। একটা ব্যাপার, তুমি কখনো বাড়িতে থাকো, কখনো বাইরে যাও। তুমি যখন থাকো না, মা কতটা বকে আমাকে তুমি কি জানো? বাবা, তুমি আমাকে প্রথমে প্রমিস করো যে তুমি রোজ বাড়িতে আসবে আর মা আর আমাকে টাইম দেবে। ঠিক আছে, তোর মাকে বাপের বাড়ি থেকে ফিরতে দে। এরপর থেকে রোজ তোদের দুজনের জন্য আমি টাইম বের করব, ঠিক আছে? ঠিক আছে বাবা। স্যার, আমি একটা কমপ্লেন লেখাতে চাই। হ্যাঁ বলুন। মেহেকের বাবা, মানে আমার কাকার ছেলে প্রেম দাদা, অনেক দিন ধরে বাড়িতে আসেনি। আপনি ওনার ফোন ট্রাই করেছেন? স্যার, আমি অনেকবার ট্রাই করেছি, কিন্তু বাবার ফোনই লাগছিল না। আর আপনার মা? মা তো গ্রামে গিয়েছিল দিদা দাদুর কাছে, আর গ্রামের বাড়িতে কোনো ফোন নেই, আর মায়ের ফোনেরও নেটওয়ার্ক লাগছিল না। আমি পাশের বাড়িতেও ফোন করেছিলাম, কিন্তু জানতে পারলাম যে ওরা ওখানে যায়নি। মানে উনিও মিসিং? না স্যার, মনে হয় ওরা কোনো আত্মীয় স্বজনের বাড়িতে বিয়ে আছে, ওখানেই গেছে। আপনার বাবার পুরো নাম কি? মিস্টার প্রেম শর্মা। ওনার কোনো ছবি আছে আপনার কাছে? হ্যাঁ হ্যাঁ আছে। এই যে। স্যার। শুনুন, ওদের কমপ্লেনটা লিখে নিন। ঠিক আছে স্যার। স্যার, প্রেমের লোকেশন ডিটেলস। প্রেমের ফোন বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর বন্ধ হয়ে গেছিল। তার কিছুক্ষণ পরে শহর থেকে বেরিয়ে যাবার পর তার ফোনটা চালু হয়, আর কিছুক্ষণ পর আবার বন্ধ হয়। যে এরিয়াতে প্রেমের ফোন বন্ধ হয়েছে ওই এরিয়াতে খোঁজ নিয়ে দেখুন ওনাকে কেউ দেখেছেন কিনা। স্যার, আমি অলরেডি একটা টিম পাঠিয়ে দিয়েছি। ওটা জঙ্গল এরিয়া, আশেপাশে সেরকম কেউ থাকে না। আমাদের টিম আর লোকাল পুলিশ খোঁজ খবর নিচ্ছে। আর ময়ূরের মা মানে প্রেমবাবুর স্ত্রী? স্যার, আমি ওখানকার থানায় খবর নিয়েছিলাম, বাড়িতে কেউই ছিল না। কিন্তু একটা কথা স্যার, প্রেমের বেশিরভাগ ফোন তার কাজের জায়গার লোকজনই করেছিল। কিন্তু স্যার, একটা নাম্বার অন্য। হ্যালো, কি? আমরা এক্ষুনি আসছি, চলুন বেরোবো। হসপিটাল থেকে ফোন করেছে। স্যার, আমরা খোঁজ নিয়ে দেখছি। ওকে স্যার। স্যার, প্রেমকে নিষ্ঠুরভাবে মারা হয়েছে। ছুরি দিয়ে বেশ কয়েকবার কোপানো হয়েছিল। আমার মনে হচ্ছে ওর মৃত্যু অন দ্য স্পটই হয়েছে। তারপর বডিটা জঙ্গলে নিয়ে গিয়ে ডাম্প করা হয়েছিল। আচ্ছা, বডির আশপাশ থেকে কোনো মার্ডার ওয়েপেন পাওয়া গেছে? না স্যার, তবে ওখান থেকে অনেকগুলো জুতোর ছাপ পাওয়া গেছে। ওই জুতোর চিহ্ন রিপোর্ট চেয়ে পাঠান, দেখুন কোনো প্রমাণ পান কিনা। স্যার, আরেকটা কথা ছিল, প্রেমের শার্টের কলারে একটা মেয়ের চুল পাওয়া গেছে। আমি ওটা ফরেন্সিকের জন্য পাঠিয়েছি, রিপোর্ট কিছুক্ষণে চলে আসবে। কিন্তু প্রেমবাবুর স্ত্রী, ওনার বাপের বাড়ির কোনো খবর এখনো অবধি পাওয়া যায়নি। প্রেমবাবুর স্ত্রীর সঙ্গে ওনার আর ওনার শ্বশুরবাড়ির সম্পর্ক কেমন ছিল তার খোঁজ নিয়ে দেখতে হবে। কোথায় আমার বাবা? বাবা
বাবার কি হয়েছে? সামলাও নিজেকে। আমি আমার বাবার সাথে দেখা করব। ওনাকে সামলান প্লিজ। কি হয়েছে? সামলাও, শান্ত হও। দাদা আর এই পৃথিবীতে নেই। না বাবা, না বাবা। শান্ত, নিজেকে সামলাও। বাবা, শান্ত হও তুমি। বাবা। দেখুন, আপনাদের দুজনকে আমাদের সাথে পুলিশ স্টেশন যেতে হবে। আপনাদের একটু জিজ্ঞাসাবাদ করতে চাই। হ্যাঁ স্যার। বাবা, চুপ করো, চুপ করো। শান্ত হও, শান্ত হয়ে যাও। তোমার বাবার সঙ্গে কারোর কোনো শত্রুতা ছিল? আমি কি করে জানবো স্যার? স্যার, দাদা তো কাজে এতটাই বিজি থাকতো, নিজের পরিবারকেই সময় দিতে পারতো না। তাই স্যার, শত্রু থাকতে পারে তো মনে হয় না। দেখুন, এটা একটা মার্ডার হয়েছে, তাও আবার এরকম নিষ্ঠুরভাবে মারা হয়েছে। কোনো একটা কারণ তো থাকবেই, বলুন। আর সেটার খোঁজ আমরা ঠিক নিয়ে নেব। আপনি আমাদের এটা বলুন যে প্রেমবাবুর ওনার স্ত্রী আর শ্বশুরবাড়ির সঙ্গে কেমন সম্পর্ক ছিল? স্যার, দাদা আর বৌদির মধ্যে সবসময় ঝামেলা লেগেই থাকতো, কারণ দাদা বাড়িতে সময় দিতে পারতো না, আর সেই কারণেই বৌদি সবসময় বাপের বাড়িতেই থাকতো। তারপর ওর বাপের বাড়ির লোকেরা এসে দাদাকে হুমকি দিত। এই কথাটা কি সত্যি? হ্যাঁ, বাবা মা সবসময় ঝগড়া করতো, আর যখন মামার বাড়ি থেকে কেউ আসতো, ওই ঝামেলা দেখে আমি বিরক্ত হয়ে পড়তাম আর নিজের রুমে চলে যেতাম। ঠিক আছে, আপাতত আপনারা আসতে পারেন। কোনো প্রমাণ পেলে আপনাদের ইনফর্ম করব। চলো, আসো। ওনার কল ডিটেলসের ব্যাপারে আপনি কিছু বলছিলেন না? হ্যাঁ স্যার, একটা নাম্বার পেয়েছিলাম, আর সেটা একটা মেয়ের নাম্বার। আর একটা কথা স্যার, জঙ্গলে গাড়ির টায়ারের ছাপও পাওয়া গেছে। একটা কাজ করুন, এই ফরেন্সিকের থেকে মার্ডার টাইমিং এর ব্যাপারে জানতে পারলেই জঙ্গলের আশেপাশে হাইওয়ে আর পেট্রোল পাম্পের সিসিটিভি ফুটেজ বের করুন। ওখান থেকে যতগুলো গাড়ি গেছিল সব কটারই খোঁজ নিন। হ্যাঁ স্যার। আর প্রেমবাবু যে মেয়েটাকে বারবার ফোন করেছিল তাকে নিয়ে আসুন। স্যার, আপনি? হ্যাঁ, আমি প্রেমের খবরটা পেলাম, তাই ভাবলাম যে তুমি হয়তো একা আছো, তাই তোমার সঙ্গে দেখা করতে এলাম। আপনি ভেতরে কি করে এলেন? এই বাড়ির একটা চাবি আমার কাছেও আছে, প্রেম আমাকে দিয়েছিল। তুমি নিশ্চয়ই জানো যে প্রেম আর আমি খুব ভালো বন্ধু ছিলাম। হ্যাঁ হ্যাঁ, আমি জানতাম। আমি ভাবলাম তোমার হয়তো অবলম্বন প্রয়োজন, তাই তোমার কাছে এসেছি। আরে, এইসব কি করছেন আপনি? আমার এইসব ভালো লাগে না। আরে, তোমার বাবার বন্ধু হওয়ার জন্য আমি তোমার আন্টি হলাম না? তাহলে এই দুঃখের সময় একবার জড়িয়ে তো ধরতেই পারি আমি। হ্যাঁ, তোমার বাবা খুব ভালো মানুষ ছিলেন। না, আমার বাবা ভালো মানুষ ছিল না, কারণ বাবা যদি ভালো মানুষ হতো তাহলে মা বাবাকে বারবার ছেড়ে যেত না। ঘেন্না হতো আমার। স্যার, উনি হলেন কামনা দেবী, নিখিলবাবুর স্ত্রী। প্লিজ বসুন। আপনি তো প্রেমবাবুর মার্ডার কেসের ব্যাপারে নিশ্চয়ই শুনেছেন। সেই ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে আপনাকে এখানে ডেকেছি। স্যার, আমাকে জিজ্ঞাসাবাদ কেন? যেদিন প্রেম নিখোঁজ হয়েছিল সেদিন আপনার কাছে ফোন এসেছিল।
স্যার প্রেমবাবু সবসময় আমাকে ফোন করতেন। উনি তো আমার ভাসুর, আর ওনার স্ত্রী তো এখানে ছিলেন না। ময়ূরের খাওয়া দাওয়ার ব্যবস্থা আমি করতাম। তো আপনি আর নিখিল ময়ূরকে খেয়াল রাখতেন? দেখুন, এটা একটা খুনের মামলা। আপনি আমাদের কোঅপারেট করুন, না হলে আমাদের আবার নিজেদের পদ্ধতি প্রয়োগ করতে হবে। সরিতাদি, স্যার দেখুন, ওই পরিবারের সঙ্গে আমার বিশেষ কোনো যোগাযোগ নেই। আমার আর নিখিলের বিয়েটাও ধীরে ধীরে ডিভোর্সের দিকেই এগোচ্ছে। কোনো বিশেষ কারণ? ও আমাকে বিয়ে করার পর আলাদা থাকতে শুরু করে। ও দূরত্ব তৈরি করেছিল। অনেক চেষ্টা করেছে ও ফিরে আসার, কিন্তু ওর সঙ্গে থাকতে আমার আর ইচ্ছেই করে না। তাহলে আপনার ইচ্ছা কি প্রেমের সাথে থাকার ছিল? স্যার দেখুন, আপনি একজন মহিলার চরিত্রের উপর এরকম আঙুল তুলতে পারেন না। যদি জিজ্ঞাসাবাদ করতেই হয় তাহলে ভেবেচিন্তে করুন না। মনে হচ্ছে অনেক কিছু জানেন, কিন্তু আমাদের কাছে লুকোচ্ছেন। একটু খুলে বলুন না। স্যার ওই রোজ প্রেমদাদাকে নিজের ভালোবাসা জালে ফাঁসিয়েছিল, আর সেই জন্যই প্রেমদাদার সংসারটা ভেঙে গেছে। কি এমন কথা ছিল যেটা কামনা জানতো, আর পুলিশকে বলতে ও এতটা সময় নিল? আসলে কে ছিল এই হত্যার পিছনে? তাহলে কি রোজই প্রেমকে হত্যা করেছিল? কিন্তু রোজ আর প্রেম তো একে অপরের সঙ্গে একটা সম্পর্কে ছিল। তাহলে এই সম্পর্কের পিছনে কোনো অন্য কারণ ছিল? পুলিশ রোজকে জিজ্ঞাসাবাদ করার জন্য ডাকে, আর তার সাথেই পুলিশ জঙ্গলের এরিয়ার কাছাকাছি সিসিটিভি ফুটেজও হাতে পেয়ে যায়, যার মধ্যে থেকে পুলিশ খুনিকে এক ঝলক দেখতে পায়। আর এইটুকুই যথেষ্ট ছিল পুরো ঘটনাটাকে সামনে নিয়ে আসার জন্য। কিন্তু পুলিশ এই হত্যার সাথে যুক্ত প্রত্যেক অপরাধীকেই খুঁজছিল, কারণ এই হত্যার পরে প্রত্যেকটা মানুষ পুলিশকে শুধু বিভ্রান্তই করছিল। চলুন দেখা যাক আসলে কি আছে এই হত্যার পিছনের রহস্য। কার জন্য এত সাজুগুজু করছো? হ্যাঁ, আর কার প্রাণ নেবে তুমি? সরে যাও বলছি। আচ্ছা তাই নাকি? হ্যাঁ, আমি কি কিছু কম ছিলাম যে আমার কাকার ছেলের সাথে রাসলীলা চালাচ্ছিলে আর তাকে নিজের জালে ফাঁসিয়েছো? ফাঁসিয়েছি তাও আমি? আমি তো তোমার সঙ্গে লিভ ইন রিলেশনশিপে ছিলাম, আর তোমার ওই দাদা আমার জন্য পাগল হয়ে গেছে, তো আমি কি করব? আমি কি করব? হ্যাঁ, কিরকম মহিলা তুমি? আর কেমন লোক তুমি যে নিজেরই দাদাকে এত নিষ্ঠুরভাবে খুন করেছো? কি ধরনের মানুষ তোমরা দুজনে? পুলিশের হাত থেকে পালিয়ে বাঁচা যায় না। ধরুন দুজনকে। আমরা যেখান থেকে প্রেমের বডি পেয়েছিলাম তার পাশে সিসিটিভি ফুটেজে তোর ফেসটা রিভিল হয়েছে। এবার তোর জন্য এটাই ভালো হবে তুই কনফেস করে নে। বল সত্যিটা কি, বল। স্যার, আমি আর ও লিভিংয়ে থাকতাম। আমার কাকার ছেলে প্রেম দাদা একদিন আমি ধরে ফেলেছিলাম রোজের সাথে একই বিছানার মধ্যে। আমি ওকে হুমকি দিয়েছিলাম যে রোজের সঙ্গ ছেড়ে দাও, কিন্তু ও শোনেনি। তারপর আমি ময়ূরের সাথে মিলে প্রেম দাদার ছেলে ময়ূর একটা প্ল্যান বানালাম। তোর আর তোর মায়ের জীবন বরবাদ করে দিচ্ছে তোর বাবা। তোর মন কি এটা চায় না তোর বাবাকে শিক্ষা দিই আর ওনাকে সঠিক রাস্তায় নিয়ে আসি? হ্যাঁ করে, কিন্তু কিন্তু কিভাবে? আমার কথা মন দিয়ে শোন। স্যার, সে একদিনের কথা। আমি আর ময়ূর মিলে রোজের বাড়িতে গিয়েছিলাম। আমি জানতাম প্রেমদাদা কোনোভাবেই দরজা খুলবে না। তারপর আমরা প্রতিবেশী হওয়ার নাটক করলাম।
হলো? দাঁড়াও আমি দেখি রোজ আসছি দাঁড়ান। উফ, এখন কে এলো কে জানে? রোজ এই সময় আবার কে এলো? এই সময় আবার কে এলো কে জানে? কে? ম্যাডাম, আমি আপনাদের প্রতিবেশী। একটু স্কুটিটা সরিয়ে দিন না, আমি গাড়ি পার্কিং করব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, খুলছি। হাট! হট! আরে দাঁড়াও। দাঁড়াও, কোথায় যাচ্ছ? 1 মিনিট দাঁড়াও। আরে শোনো, আরে দাঁড়াও, নিখিল, কোথায় যাচ্ছ? ময়ূর, আরে দাঁড়াও। নিখিল, নিখিল এটা কি করছো? আরে ছেড়ে দাও ওকে। তারপর রাগের মাথায় আমি প্রেমদাদাকে খুন করে ফেললাম। আইনকে নিজের হাতে নেওয়ার অধিকার কোনো নাগরিকেরই হয় না, সে যতই ক্রোধের বশে করে থাক। এবার তুমি আর ময়ূর জেলের মধ্যে পচে মরবে, আর তুমিও এই অপরাধকে লুকোনোর জন্য।